প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেরিকোসিল ও তার অত্যাধুনিক চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার আসফার উদ্দিন শেখ 1969 সালে জানুয়ারি মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ডক্টর মোনা, আপনাকেও ধন্যবাদ, আর দর্শকরা যারা দেখছেন আমাদের প্রোগ্রাম তাদেরকেও অনেক ধন্যবাদ। স্যার, প্রথমেই জানাবেন ভেরিকোসিল বলতে কি বোঝায়? ভেরিকোসিল পুরুষদের একটা অসুখ। এটা ওই টেস্টিস বা অন্ডকোষের ভিতরে যে ভেইন বা শিরাগুলো থাকে ওগুলো মোটা হয়ে যায়, টর্টুয়াস হয়ে যায়, মানে মোটা হয়ে অনেক আঁকা বাঁকা হয়ে যায়। এবং যখন রুগীরা অনুভব করে বা হাত দিয়ে দেখে তখন মনে হয় লাইক এ ব্যাগ অফ ওয়ার্ম বলি আমরা, মনে হয় যে অনেকগুলো কেঁচোর মতো হাত দিলে যেমন হয় ওরকম একটা ফিলিং হয়। এটাকে ভেরিকোসিল বলে। এটি হবার জন্য কি আসলে নির্দিষ্ট কোনো বয়স বা কারণ প্রয়োজন আছে কিনা, বা এর পেছনে কি কারণ আছে? ভেরিকোসিলের কিছু কারণ আমরা জানি যে কি কারণে হয়। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে ভেনের ভিতরে আমরা জানি যে একদিকে রক্ত প্রবাহ হয়, যেমন বডির পেরিফেরিতে বা নিচের দিক থেকে হার্টের দিকে একটা ভালভ থাকে। ভালভের মাধ্যমে ইউনিডিরেকশনাল ফ্লো হয়। যখন এই ভালভগুলো নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু এই ইউনিডিরেকশনাল ফ্লো থাকে না, তখন রিফ্লাক্স হয়, মানে পেটের রক্ত নিচের দিকে নামতে থাকে। তখনই এই কন্ডিশনটা হওয়ার জন্য ভেনাস পুলিং বা স্টেসিস হয়। স্টেসিস হলে ভেইনগুলো অনেক মোটা মোটা হয়ে যায় এবং তখন রোগের লক্ষণ শুরু হয়। ভেরিকোসিল হওয়ার সময় আপনি বলছিলেন যে এটি আসলে এক ধরনের অনুভূতি যেটি রোগী নিজেই আসলে অনুভব করবেন, তো এটি ছাড়া আর কোনো উপসর্গ আছে কিনা? হ্যাঁ, ভেরিকোসিলের প্রধান উপসর্গ যেটা নিয়ে আমাদের কাছে প্রতিদিনই রুগীরা আসে সেটা হচ্ছে ব্যথা। এই কন্ডিশন হলে টেস্টিসে বা অন্ডকোষের মধ্যে ব্যথা হয়। ব্যথা মৃদু ব্যথা হতে পারে, আবার অনেক সময় প্রচণ্ড ব্যথা হয় এবং এর জন্য ওরা কাজ করতে পারে না। অনেক রুগী ইভেন আমাদের যারা ওয়ার্কার মিডল ইস্টে থাকে তারা কাজ করতে পারে না, অপারেশন করার জন্য ডাইরেক্ট আমাদের কাছে চলে আসে, এরকম ব্যথাও হয়। তাছাড়া আরও কতগুলো সমস্যা হয় ভেরিকোসিল, সেটা হচ্ছে যে মেল যে হরমোন টেস্টোস্টেরন এটাও কিন্তু কমে যেতে পারে ভেরিকোসিল হলে। তাছাড়া আমরা জানি যে অন্ডকোষের ভিতরে শুক্রাণু তৈরি হয়। ভেরিকোসিল থাকলে এই অন্ডকোষ ঠিকমতো কাজ হয় না, টেস্টিস কাজ করতে পারে না। সেই জন্যে ওই শুক্রাণুর নড়াচড়া কমে যায় বা কাউন্ট কমে যায়, যেটা আমরা মেডিকেল ভাষায় অলিগোস্পার্মিয়া বা অ্যাসথেনোজুস্পার্মিয়া বলি। অনেক সময় দীর্ঘদিন ভেরিকোসিল থাকলে টেস্টিসের সাইজও ছোট হয়ে যায়। সো এই মূলত এইসব সমস্যা নিয়ে আমাদের কাছে রুগীরা আসে। এটি কোন বয়সে সবচাইতে বেশি হতে পারে? ভেরিকোসিল যে কোনো বয়সে হতে পারে, তবে কমনলি দেখা যায় ইয়াং জেনারেশনের মধ্যে, লাইক 18 থেকে 40-50 এই বয়সের মধ্যে এই অসুখটা বেশি দেখা যায়। ভেরিকোসিল হয়ে গেলে কি আসলে এটি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে কিনা, সেটি একটু জানাবেন। ভেরিকোসিল একবার হলে এটা নর্মালি আগের অবস্থায় ফিরে যাবে না। এর চিকিৎসা যদি নেওয়া হয় সঠিক, তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু নর্মালি ফিরে যাওয়ার কোনো চিকিৎসা বলতে কি সার্জিক্যাল চিকিৎসা, মূলত কোনো মেডিসিন নাই যে কোনো মেডিসিন খেলে আবার আগের জায়গায় ফিরে যাবে। অনেকেই আসলে এই ধরনের প্রশ্ন করে থাকেন যে আসলে শুধু ঔষধের মাধ্যমে জি ভালো করা জি জি সম্ভব কিনা। তো এই অসুখটি নির্ণয় করবার জন্য আপনারা কি কি করে থাকেন? আমরা যারা প্রতিনিয়ত এইসব রুগী দেখি অভিজ্ঞ, আমরা হাত দিয়ে এক্সামিন করলেই অলমোস্ট শিওর হয়ে যায় যে এটা ভেরিকোসিল আছে। কিন্তু যারা রিলেটিভলি জেনারেল প্র্যাকটিশনার করে বা অন্য ডিসিপ্লিনের, তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, অনেক সময় তারা ডিটেক্ট করতে পারে না। সেই জন্য একটি টেস্ট আছে যেটাকে আমরা ডপলার আল্ট্রাসাউন্ড বলে থাকি, যেটা স্পারমাটিক কর্ড এবং টেস্টিসের ডপলার করলে ওই ভেনগুলোর বোঝা যায় যে মোটা হয়ে গেছে এবং ওর মধ্যে এক ধরনের রিফ্লাক্স আসছে, তার উপর ডিপেন্ড করে বিভিন্ন গ্রেডিং করা হয় ভেরিকোসিলের। এটি যদি পরবর্তী অবস্থায় দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন আসলে কি ধরনের সমস্যা হতে পারে, আর আর্লি অবস্থায় আসলে তার কি কি চিকিৎসা আছে, দুটোই জান। আর্লি অবস্থায় আসলে আমরা বলি যে এটাকে যাতে না প্রোগ্রেস হয় সেই জন্য কিছু টাইট আন্ডারগার্মেন্টস পরা,
তারপরে হেভি ওয়ার্ক, যারা হেভি এক্সারসাইজ করে তাদের ওগুলো অ্যাভয়েড করতে বলি। কিন্তু এগুলো যে প্রিভেন্ট করবে এমন কোনো গ্যারান্টি নাই। তবে যেগুলো লেট স্টেজে নিয়ে আসে সেগুলোর চিকিৎসা দিতে হয়। চিকিৎসা মূলত কয়েক ধরনের আছে। আচ্ছা। তার ভিতরে একটা চিকিৎসা যেটাকে বেস্ট চিকিৎসা বা গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা বলে, সেটা মাইক্রো সার্জারি। মাইক্রো সার্জারি এমনি নর্মাল সার্জারির মতো কোনো বড় কাটাছেঁড়া না, সামান্য একটা ছিদ্র করে, কুচকির কাছে একটা ছিদ্র করে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটা করা হয়। সময় বেশি লাগে কিন্তু কোনো ব্যথা বেদনা থাকে না, রোগীকে অজ্ঞানও করা লাগে না। এছাড়া আর যেসব পদ্ধতি আছে আগে ছিল বলবো, তার মধ্যে একটা এম্বোলাইজেশন, ওপেন বা পুরা পেট কেটে অপারেশন করা, সেটা নিশ্চয়ই ব্যথার ব্যাপার অনেক, এবং ল্যাপারোস্কোপি। কিন্তু এগুলোতে দেখা গেছে কোনোটাতে রেজাল্ট ভালো না। প্রায় 25%, মানে প্রতি 4 জনের একজনের আবার রিকারেন্স হয়। ভেরিকোসিল অসুখটা খারাপ, এটা রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মাইক্রো সার্জারিতে দেখা গেছে যে 0.05%, মানে প্রতি 200 জনের একজনের রিকারেন্স হতে পারে, যেটা খুবই নেগলিজেবল। তাছাড়া অন্যান্য কমপ্লিকেশন যেমন হাইড্রোসিল ফরমেশন বা পানি জমা অন্ডকোষে, সেটাতে মাইক্রো সার্জারিতে কখনোই হয় না, কিন্তু ওপেন করে বা ল্যাপারোস্কোপি করলে এই অন্ডকোষে পানি বা হাইড্রোসিল হতে পারে। মাইক্রোসার্জিক্যাল এই অপারেশনটি আসলে কিভাবে করতে হয় বা এর প্রস্তুতি সম্পর্কে যদি একটু আমাদের জানাতেন। মাইক্রো সার্জারি এটা আমরা এই দেশে প্রায় 5 বছর ধরে শুরু করেছি। এটা একটা অত্যাধুনিক টেকনিক, এবং আপনি জানলে খুশি হবেন যে এই পদ্ধতিটা বিশ্বের মধ্যে আমাদের যে সেন্টারটা এখন প্রথম 10টার মধ্যে একটা আছে। মানে আমরা আচ্ছা। এত বেশি মাইক্রো সার্জারি করছি। তো আমাদের যে স্টেট অফ আর্ট সেন্টারটা আছে ওখানে ডায়াগনোসিসের জন্য আমি আগেই বলেছি আমরা ডপলার ব্যবহার করে ডায়াগনোসিস করি। তারপরে রুটিন কিছু টেস্ট করা হয় রুগীর যে কোনো অপারেশনের জন্য, যেমন বুকের একটা এক্সরে, ইসিজি, ব্লাড সুগার, এগুলো করা হয়। তারপরে আমরা অপারেশন করি। অপারেশনের সময় যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিতে হয়, পুরো অজ্ঞান করা লাগে না। তারপরে ছোট একটি ইনসিশন দিয়ে আমরা স্পারমাটিক কর্ডটা বের করে এনে মাইক্রোস্কোপের সাহায্যে আর্টারি, ভেন, লিমফ্যাটিক প্রত্যেকটা প্রায় 20 থেকে 30 গুণ বড় করে দেখা যায়। কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। খালি চোখে দেখলে যেমন ভুল হতে পারে, আর্টারিকে ভেন মনে হতে পারে, সে জাতীয় কোনো সম্ভাবনা নাই। সো সেফলি এটা করা যায়। আর অপারেশনের সময় আমরা আর্টারি নির্ণয়ের জন্য কতগুলো টেকনিক ইউজ করি, যেটাকে মাইক্রো ডপলার বলে। ওই ডপলারের সাহায্যে আর্টারির ফ্লো, আর্টারির শব্দ শুনে বুঝতে পারি যেটা আমরা আর্টারি। আর যেহেতু আমার সেন্টারে আমরা হিউজ ভলিউম অফ কেস করি, আমরা কিছু নতুন টেকনিক বের করেছি, আমাদের উদ্ভাবিত টেকনিক। এটা যেমন ইনসিশন দিয়ে যে স্পারমাটিক কর্ডটাকে বের করা, এটা আগে যে কনভেনশনাল বইয়ে যে লেখা আছে এটা 10 থেকে 15 মিনিট লাগে। আমি একটা টেকনিক বের করি যেটা আমি 1 মিনিটের ভিতরে ছোট্ট একটা ইনসিশন দিয়ে কর্ড বের করে আনতে পারি। তারপরে আর্টারি আইডেন্টিফাই করার জন্য যে আমরা ব্লাড প্রেশার বাড়িয়ে দিই কিছুটা টেম্পোরারি, তখন আর্টারির পালসেশন দেখা যায়, আইডেন্টিফাই করি আমরা। এই টেকনিকগুলো আমি বের করেছি, এবং আমি ভারত, সিঙ্গাপুর এবং আমেরিকাতে গত 2 বছরে এগুলো আমি প্রদর্শন করেছি, এবং অনেক সেন্টারগুলো এগুলো অ্যাডপ্ট করেছে ইনসিশনগুলো। সো আমাদের সেন্টারটা ওয়ার্ল্ডেও রিনাউন্ড, ইভেন দুবাই, কাতার, আশেপাশের দেশ থেকে আমাদের এখানে এই অপারেশন করতে আসে। অপারেশন করবার আগে রোগীকে কি আসলে হসপিটালে ভর্তির মাধ্যমে একটা ইভালুয়েশনের মধ্যে যেতে হয়, এবং কতদিন পর একজন রোগী অপারেশনের কতদিন পর স্বাভাবিক জীবনে ফিরতে পারেন? আমরা রুগীকে আগে ভর্তি করি না। রুগীদের সুবিধার জন্য আমি একটা ডেট দিয়ে দিই। যেমন তাকে একটা ডেট দিলাম, অমুক তারিখে দুপুর 2টায় অপারেশন করব আমি। ঠিক রুগী 1টার সময় চলে আসে। চলে আসার পরে তার 2টায় অপারেশন শুরু হয়ে যায়। কোনো আগের পূর্ব প্রিপারেশন নাই, আউট পেশেন্ট বেসিসে আমরা করি। করার পরে রুগীকে আমরা, যেহেতু স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, অ্যানাস্থেসিয়ার ইফেক্ট থাকে, সেই জন্য আমরা 12 থেকে 14 ঘন্টা তাকে অবজারভেশনে রেখে দিই। তারপরে রুগী হেঁটেই বাসায় চলে যায়। এটার কোনো ব্যথা বেদনা অত থাকে না, কোনো পরবর্তীতে যে কোনো সাইড ইফেক্ট মাইক্রো সার্জারি তেমন কিছু নাই। এই ধরনের অপারেশনের পরে একজন পুরুষের বৈবাহিক জীবনে আসলে কোনো ধরনের পরিবর্তন আনতে হয় কিনা? প্রত্যেক রুগীরই আমাকে এসে যখন অপারেশনের জন্য ডেট ঠিক হয়, তাদের একটাই কোশ্চেন যে আমি এই অপারেশন করব, এরপরে কি আমি বাচ্চা হতে পারবো? তাদের ধারণা যে আমরা যে টিউবটা দিয়ে শুক্রাণু আসে ওইটার মধ্যে মনে হয় অপারেশন করি, বা ওইটা কেটে ফেলতে পারি কিনা এরকম। কিন্তু আসলে তা না। আমরা যে অপারেশন করি এগুলো ভেইনগুলো লাইগেট করি, যে শিরাগুলো ভেরিকোসিল সেগুলো লাইগেট করি, কিন্তু অর্থাৎ বেঁধে দেন। বেঁধে দিই, কেটে একটা পোর্শন বাদ দিয়ে বেঁধে দিই। কিন্তু যেটা ভাস, যেটা দিয়ে শুক্রাণু আসে,
ওটা আমরা কিন্তু প্রথমে আইডেন্টিফাই করে সেপারেট আলাদা করে করে, রাখি, যাতে safe করে ওটাতে রাখা হয়। হ্যাঁ সেভ করে রাখি যাতে কোনো ড্যামেজ না হয়। আর্টারিগুলোকে প্রথমে আলাদা করে আইডেন্টিফাই করে রাখি, যাতে আর্টারি, আপনারা জানেন যে আর্টারি সার্কুলেশন কমে গেলে টেস্টিস অ্যাট্রফি হয়ে যায়, ছোট হয়ে যায়, যেগুলো কিনা ওপেন অপারেশনে বোঝা যায় না। মাইক্রোসার্জারির বিউটি হচ্ছে এটা, যে প্রত্যেকটা জিনিস আলাদা করে সুন্দরভাবে করা যায়, সেজন্য পারফেক্টলি হয় এটা। তারপরেও কি কোনো ধরনের কমপ্লিকেশন আসতে পারে কিনা? হ্যাঁ, আসতে পারে। আমি তখনই বলেছি যে মাইক্রোসার্জারিরও কিন্তু 0.05 মানে 200 জনের মধ্যে একজনের আবার ভেরিকোসিল হতে পারে, এটা একটা কমপ্লিকেশন। আর যেহেতু একটা ছোট আমরা ইনসিশন দিই, সেখানে ন্যাচারালি যে কোনো জায়গায় কাটলে ইনফেকশনের, বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকে, সম্ভাবনা থাকে। তো আমি বলতে পারি যে আমার গত 6 মাসের মধ্যে হয়তো আমি 300 অপারেশন করেছি, তার মধ্যে একটাও হয়তো ইনফেকশন হয়নি, মানে এতই রেয়ার। আচ্ছা স্যার, মাইক্রোসার্জারি উন্নত বিশ্ব হচ্ছে, তো দেশের বাইরের অপারেশনের সাথে আমাদের দেশের অপারেশনের আসলে কোনো ভিন্নতা আছে কিনা? আমাদের দেশের অপারেশনের কোনো ভিন্নতা নাই, তবে আমরা আমাদের যে সেন্টারটা, ওটা খুবই স্টেট অফ দ্য আর্ট। আমি বলেছি যে ইভেন ইউরোপ আমেরিকাতে যে মাইক্রোস্কোপ ইউজ করা হয়, আমি সেই মাইক্রোস্কোপ ইউজ করি। ওখানে যে ডপলার ইউজ করা হয়, সেই ডপলার ইউজ করি। সো ভেরি মাচ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজ এটা করা হয়। তারপরেও এই দেশে কিছু লিমিটেশন থাকে, যেমন আমাদের ওটি এনভায়রনমেন্টের কিছু ব্যাপার আছে, সেগুলো। তারপরে আমরা বিভিন্ন সুচার ম্যাটেরিয়াল ইউজ করি, মাইট বি সেটা তাদের বেটার হতে পারে। তারপরে তারা ডিসপোজেবল জিনিস ইউজ করে, আমরা খরচ কমানোর জন্য অনেকগুলো সেগুলিকে Reuse অটোক্লেভ করতে করে হয়। রিইউজ করি, সেইটা ডিফারেন্স আছে। কিন্তু রেজাল্টের দিক দিয়ে বলবো, আমরা পাবলিশ করেছি আমাদের রেজাল্ট। আমি আমার রেজাল্টকে কম্পেয়ার করেছি আমেরিকার নিউ জার্সির হ্যাকেনসাক মেডিকেল ইউনিভার্সিটির একটা সেন্টারের সাথে। গতবার আমি গিয়েওছিলাম, ওদের সাথে আলোচনা হয়েছে। আমি আলোচনা করেছি ব্রাউন ইউনিভার্সিটি, আমেরিকার একটা অত্যন্ত নামকরা ইউনিভার্সিটি, সেখানকার যে হেড আছে তাদের রেজাল্টের সাথে কম্পেয়ার করেছি। এটা দেখা গেছে সিমিলার। আর আপনারা জানলে অবাক হবেন যে ওদের কেস অত বেশি না, মাসে তারা 4-5টা কেস করে, আর আমাদের এক সপ্তাহে আমরা 10টা কেস করি। সো আমাদের হিউজ ভলিউম অফ কেস, এটাতে ওরা ইন্টারেস্টেড। আমি লাস্ট যখন ব্রাউন ইউনিভার্সিটিতে গেছিলাম, ওরা ওদের যে ট্রেইনি রেসিডেন্টদের আমাদের কাছে পাঠাতে চেয়েছে শেখার জন্য। আচ্ছা, আচ্ছা। সেটা একটা বিশাল অপরচুনিটি। আমরা ওটার উপর কাজ করছি যে বিদেশিরা আমাদের যেহেতু অনেক ভলিউমের কাজ হয়, তারা এখানে শিখতে আসুক, তারা আমাদের কাছ থেকে শিখে যাক। আমাদের যে নতুন টেকনিক আমরা করেছি, সেগুলো ওয়ার্ল্ডে ফ্লারিশ হোক। মাইক্রোসার্জারি এবং আধুনিক চিকিৎসা, এই চিকিৎসার পেছনে আসলে খরচ কেমন হতে পারে? মাইক্রোসার্জারি কিছুটা এক্সপেন্সিভ এই কারণে যে আমরা যে মাইক্রোস্কোপ ইউজ করি, সেটার একটা এক্সট্রা চার্জ দিতে হয়। তারপরে মাইক্রোসার্জারিতে যে সুতাগুলো ইউজ করা হয়, সেটা যদি আমি এখানে রাখি, আপনি কিছুই দেখবেন না, বলবেন যে ওটা কিছু নাই, মানে আমিও দেখবো না কিছু। মাইক্রোস্কোপিক সুতা। যখন মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, যেমন 10-0টা খালি চোখে কিছুই দেখা যায় না, কেউ আইডেন্টিফাই করতে পারবে না, এটা চুলের থেকেও 10 গুণ পাতলা। সো ওই সুতাগুলো এক্সপেন্সিভ, একটা সুতায় বাংলাদেশে 4-5 হাজার টাকা করে পড়ে যায় আমাদের। সো এরকম কয়েকটা সুতা লাগলে ডেফিনেটলি। সো আমরা একটা প্যাকেজের মতো করেছি, যদি ভেরিকোসিল করতে হয় 2 দিকে, একদিকে করে হাসপাতাল খরচ, তারপরে আমাদের চার্জ, অ্যানাস্থেশিয়া, বেড ভাড়া, ফুড টুড নিয়ে একটা প্যাকেজ করেছি। অ্যারাউন্ড টোটাল 1 লাখের মধ্যে আমরা করি আর কি, করার চেষ্টা করি এগুলো। স্যার, আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসব। দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমার যে ছোট্ট সোনামণি, সে খায় না, তার কি হবে, তার যে শারীরিক সুস্থতা ঠিক আছে কিনা, এই যে মায়েদের যে উদ্বেগ, এই বিষয় নিয়ে একটি সমাধান নিয়ে। আমার বাচ্চা খায় না, এটি খুবই কমন একটা শব্দ, যে আমার বাচ্চা খায় না, এই সেন্টেন্স আমরা সবসময় শুনি। কিন্তু আমার বাচ্চা কি আসলে সত্যিই খায় না, এই বিষয়টা কি আমরা আসলে ভেবে দেখেছি? যদি সত্যিই না খেত, তাহলে একটা মানুষ বাঁচে কিভাবে? তার মানে আমার বাচ্চা যে খায় না, বিষয়টা একেবারেই সঠিক নয়। হয়তো আপনি যেমনটা চাচ্ছেন তেমনটা খায় না। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আপনি যদি মনে করেন যে আমার বাচ্চার কতটুকু খাওয়া উচিত, তাহলে একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন। তাছাড়া এবার আমি আসেন যে কি করতে পারি। যদি আপনার মনে হয় যে আমার বাচ্চা খায় না, তাহলে এই অ্যাসেসমেন্টগুলো করতে পারেন। যে আপনি সারাদিনে একটা ভাগ করেন যে আমার বাচ্চা কি সারাদিনে একটা ফল খায়, আমার বাচ্চা কি সবজি খায়, অথবা সবজির কোনো তালিকা আপনি তৈরি করেন যে এই সবজিগুলোর পছন্দ, এই সবজিগুলো একেবারেই খাচ্ছে না। সো আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি যে আপনি যেই পদ্ধতিতে খাওয়াচ্ছিলেন, হয়তো সেই পদ্ধতিটা কোনো না কোনোভাবে ভুল, অথবা তার পছন্দ না।
আপনাকে চিন্তা করতে হবে যে একজন বাচ্চার যেরকম ধরেন নিজস্বতা আছে, আমাদের বড়দেরও যেমন আছে, বাচ্চাদেরও আছে, সবারই কিন্তু একটা নিজস্বতা থাকে যে আমার এটা পছন্দ না, আমার এটা ভালো লাগে, আমার যে এইটা বেশি ভালো লাগে। এই যে একটা আমাদের স্টেপ, এই বিষয়টাই আমরা বড়রা অনেক সময় কাউন্ট করি না। আমরা মনে করি আমি যেটা দিয়েছি সেটা তো খায় না, দ্যাট মিনস সে খায় না। মনে রাখবেন, বাচ্চারা শুধু মোটা হলে, নাদুস নুদুস হলে এটাই কিন্তু সুস্থ না। আপনার বাচ্চা যদি সারাদিন সুন্দরভাবে চার্মিং থাকে, আপনার বাচ্চা যদি সুন্দরভাবে আপনাকে কমিউনিকেট করে, এটা কিন্তু বাচ্চার সুস্থতার একটা বড় লক্ষণ। সো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বাচ্চা ঠিক কোন খাবারটা খায় না। আপনি চিন্তা করতে হবে যে আমার খাবারের রেসিপিগুলোকে আমি চেঞ্জ করেছি না, আমি ওই যে লাউয়ের ঝোল, টাকি মাছের ভর্তা এগুলো খাওয়ানোর চিন্তা করেছি। এগুলো কিন্তু বাচ্চারা খাবে না। বাচ্চাদেরকে একটু কালারফুল খাবার দিতে হবে। আপনি যে প্লেটে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা অবশ্যই একটু মানে আপনাকে আকর্ষণীয় করতে হবে। যেমন ধরেন বাচ্চারা কিন্তু ব্ল্যাক কালার থেকে হয়তো একটা রেড কালার জামা পছন্দ করে। সো আপনি যদি একটা ফ্রুটস খাওয়াতে চান তাহলে রেড অ্যাপেল চুজ করেন। রেড অ্যাপেলটাকে আপনি একটা শাসলিকের ভিতরে একটা যদি গ্যারোস দিয়ে দিলেন, একটা পাইনাপেল দিয়ে দিলেন, আপনি একটা চিকেনের টুকরা দিয়ে দিলেন, তারপরে এটাকে এমনভাবে ওর সামনে নিয়ে আসেন যেন ওই জিনিসটা ও একটা সারপ্রাইজ বা একটা পছন্দের মতো করে খায়। এবার আসেন যে আমরা বাচ্চাদেরকে অনেক সময় ডিম খাওয়াতে পারি না। ডিম খাওয়াতে গেলে আমরা মনে করি যে ডিম তো খাচ্ছে না। ডিমটাকে আমরা অনেকভাবে খাওয়াতে পারি। আপনি ডিমের পুডিং করেন, দুধ আর ডিম দুটো একসাথে খাওয়া হয়ে গেল। আমরা ডিমের দিয়ে একটা কাটলেট তৈরি করতে পারেন। আপনি যেটা করতে পারেন যে একটা রুটি বানাতে পারেন, স্পেশাল করে একটা রুটি, যেটি আমি দেখেছি আমার বাচ্চারা অনেক মজা করে খায়। যেটাকে আপনি রুটিটাকে আমরা প্যানকেকটাকে সবসময় মনে করি, বাট এটা কিন্তু আপনি ডো তৈরি করেও কিন্তু রুটি তৈরি করতে পারেন। যে আমি একটা আটা নিলাম, একটু ডিম নিলাম, তার সাথে একটু যদি বানানাও নিতে চান, সুগার যদি না পছন্দ করে তো বানানাটা দিয়েন না। আপনি যদি ডিম ভাজি যেভাবে করি ঠিক তার মধ্যে 2 চামচ আটা দিয়ে দেন, তাহলে যে রুটিটা হবে সেটাও কিন্তু বাচ্চা পছন্দ করে খাবে। ওটাকে আপনি জাস্ট কেটে দেন, ও মনে করবে এটার ভিতরে একটু ক্যাপসিকাম দিয়ে একটু চিজ দিয়ে দেন, ও মনে করবে এটাকে একটু পিৎজার মতো হয়ে গেল। মানে একটু আকর্ষণীয় করে খাওয়া। আমার বাচ্চা খায় না এই কমপ্লেনটা আমরা অনেক সময় বাচ্চার সামনেই করে ফেলি, আমার বাচ্চা খায় না, তাহলে ও মনে করবে এটা স্বাভাবিক। তাহলে আমরা বাচ্চার সামনে কোনো কমপ্লেন করব না, বাচ্চাকে চেষ্টা করব প্রসেস চেঞ্জ করে খাওয়াতে। তাহলে ইনশাল্লাহ আমাদের বাচ্চারা কিন্তু অনেক বেশি বোঝে। আমরাই মনে করি যে বাচ্চারা বোঝে না। এই বোঝার ব্যাপারটা তার সাথে বসে আন্ডারস্ট্যান্ড করে তাকে বুঝিয়ে বুঝিয়ে যদি খাওয়াতে পারেন, ইনশাল্লাহ ভবিষ্যতে এই সমস্যা নিয়ে আপনাকে আর কষ্ট পেতে হবে না। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? আমার প্রথম পরামর্শ হচ্ছে যে এই ভেরিকোসিল জিনিসটা যদি আপনি মনে করেন অন্ডকোষে কোনো ব্যথা আছে, প্রথম জিনিস হচ্ছে আপনাকে একজন ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের কাছে যেতে হবে। আমার কাছে যে রুগীরা আসে অন্তত 10 জন বিভিন্ন ডাক্তার দেখিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম উপদেশ দেয় এবং তাতে রুগীরা পাজলড হয়ে যায়, পাজলড হয়ে গিয়ে সময় নষ্ট করে। কারণ এটা একটা সময়ের ব্যাপার আছে। ভেরিকোসিল যদি 10 বছর কেউ নিয়ে রাখে তাহলে টেস্টিসে অনেক ড্যামেজ হয়ে যায়। সেই জন্য আমরা বলি এটা দেরি না করে একজন ইউরোলজিস্টকে দেখাবে। দ্বিতীয়টা, আগে কোনো ভালো চিকিৎসা হতো না বাংলাদেশে, সেজন্যে এই যেসব রোগের চিকিৎসা ভালো হয় না, ভালো ছিল না, সেসবে বিভিন্ন রকম টোটকা চিকিৎসা, আয়ুর্বেদিক, তারপরে হোমিওপ্যাথি এগুলো এসছে। তারা ডিমান্ড করে যে আমার ওষুধ খেলে বিভিন্ন অনলাইনে যেটা ভালো হয়ে যাবে, কিন্তু ভেরিকোসিল ভালো হওয়ার জন্যে দুনিয়ার কোথাও আজ পর্যন্ত কোনো ওষুধ বের হয় না। এটার চিকিৎসা সার্জিক্যাল। আর সার্জারির মধ্যে বেস্ট সার্জারি আমি বলেছি মাইক্রো সার্জারি। কারণ মাইক্রো সার্জারি করলে আর হবে না, কষ্ট কম, আপনি স্বাভাবিকভাবে কাজে ফিরে যেতে পারবেন। কাজেই যারা ভেরিকোসিলের সমস্যায় ভুগছেন তাদেরকে মাইক্রো সার্জারি করতে হবে। বিশেষ করে যারা শুক্রাণুর সমস্যা আছে, আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন তাদের গাইডলাইনে বলছে যে কারো যদি ভেরিকোসিল থাকে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, শুক্রাণুর সমস্যা, কাউন্ট কম বা নড়াচড়া কম, তাদের মাস্ট ভেরিকোসিলেক্টমি করতে হবে এবং এটা মাইক্রো সার্জারি বেস্ট। রিসেন্টলি এটা বলা হচ্ছে কেউ যদি আইভিএফও করতে চায় বা টেস্ট টিউব ভেবে নিতে হয় এবং পুরুষের যদি ভেরিকোসিল থাকে, আগে ভেরিকোসিল কারেক্ট করতে হবে, নাহলে টেস্ট টিউব ওটাও ফেলিওর হবে। সো ভেরিকোসিল থাকলে চিকিৎসা মাস্ট। ইমপ্রুভ করবার জন্য অবশ্যই অবশ্যই করতে আন্ডারলাইং হবে। ভেরিকোসিলের যে ট্রিটমেন্ট সেটি করতে হবে। স্যার, ভেরিকোসিল এবং তার অত্যাধুনিক চিকিৎসা নিয়ে আজকে আপনি আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আর দর্শকরা যারা দেখছিলেন তাদের অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ভেরিকোসিল ও তার অত্যাধুনিক চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সাধারণত আমরা বলি যে 1 বছর নিয়মিতভাবে কোনো জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার না করে
যদি হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করার পরেও যদি গর্ভধারণে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ইনফার্টিলিটি বলে থাকি। তো সাধারণত এটা দুই ধরনের হয়ে থাকে। আমরা বলি যে প্রাইমারি ইনফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি মিনস যে কখনোই চাইল্ড প্রডিউস বা গর্ভধারণে ব্যর্থ হয়েছে। আর সেকেন্ডারি ইনফার্টিলিটি বলতে বুঝে যে কখনো প্রথম দিকে তার ওয়াইফের সাথে মেলামেশার পরে বাচ্চা হয়েছে প্রথম দিকে, তারপর একটা গ্যাপের কারণে তার আর ফার্টিলিটি ডেভেলপ করছে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।